হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, রোবট বানানো হয়েছে আমগো সাহায্যার্থে কাটাকুটি করব বলে। শেষমেশ দেখি ওই রোবটই আমাগো কাটাকাটি শুরু কইরা দিছে। আজকে তোমাদের শোনাবো এমন এক কাহিনী যেখানে এআই আছে, পাগলামো আছে আর আছে ধামাকা এক্সপ্লোশন। তো বসে পড়ো, কারণ শুরু হতে যাচ্ছে মেগান 2025-এর ভয়ানক আর মজাদার রোবট রণক্ষেত্র। গল্পের শুরুটাই ভয়ানক এক দৃশ্য দিয়ে। এক মহিলা, নাম তার লরা স্টিভেনসন, হঠাৎই অপহরণ হয়ে যায়, কারণ বেচারি সীমান্তে দাঁড়িয়ে ছবি তুলছিল। কপাল খারাপ হলে যা হয়, ওকে সাংবাদিক ভেবে ভুল করে ধরে ফেলে কিছু দুষ্ট লোক। যদিও লরা কাঁদো কাঁদো গলায় বলছে, আমি শুধু ট্যুরিস্ট, প্লিজ আমাকে ছেড়ে দিন, কিন্তু তারা বিন্দু মাত্র কান দিচ্ছে না। উল্টো একজন তো লরার মাথায় বন্দুক ঠেকিয়ে দিল, মানে ওদের মধ্যে বিন্দু মাত্র মানবতা নেই। এরপর গল্প কাট দিয়ে চলে যায় প্যালো অল্টো, ক্যালিফোর্নিয়াতে, ডিফেন্স ইনোভেশন ইউনিটে। এখানে একজন আর্মি কর্নেল খুব গর্ব করে তার নতুন খেলার জিনিস দেখাচ্ছেন। না, খেলনা না, আধুনিক মিলিটারি রোবট। কর্নেলের ভাষায়, এই যন্ত্রগুলো এত অ্যাকিউরেট, এত পারফেক্ট যে এগুলো দিয়ে যে কোনো মিশন শেষ করা যাবে পলিটিক্সের কোনো ঝামেলা ছাড়াই। এই ব্রিফিংয়ের মাঝখানে হুট করে ঢুকে পড়ে শেলি, কোম্পানির সেক্রেটারি। তার চোখ মুখ দেখে মনে হলো কেউ যেন ওর কফিটা খেয়ে ফেলেছে। আসলে ওর রেগে আছে, কারণ তার পেছনে মিলিটারি মিটিং চলছে আর সে কিছুই জানে না। কর্নেল তাকে ঠান্ডা করার চেষ্টা করে, আরে এটা তো শুধু একটা টেক ডেমো, কিছুদিনের জন্য অ্যাসেটটা দিচ্ছি বলে গা ঝাড়া দিতে চাইলেন। শেলি তখন আরও কনফিউজড, অ্যাসেট মানেটা কি? এরপর আমরা দেখি দুজন লোক কারো গায়ে দড়ি বেঁধে টানতে টানতে একটা রুমে ঢুকিয়ে রেখে যায়, আর একটু পরে বুঝি ওই লোকটা আসলে রোবট, নাম তার অ্যামেলিয়া। পুরো ঘটনা একদল টেকনিক্যাল টিম মন দিয়ে নজরে রাখছে। পাশের ঘরে একটা লোক আরাম করে রান্না করছিল। হঠাৎ পেছন থেকে নিঃশব্দে এগিয়ে আসে অ্যামেলিয়া। লোকটা বুঝে ওঠার আগেই সে এমন ধোলাই খায় যেটা দেখে বক্সিং রিংও লজ্জা পাবে। এরপর অ্যামেলিয়াকে দেখা যায় আন্ডার কাভার মিশনে। আরে ভাই, মেয়েটা তো রীতিমতো চালাকির রানী। কিছু গেম খেলুড়ে ছেলেকে বোকা বানিয়ে একে একে সবাইকে এমনভাবে কাবু করে যেন নিনজা মিশনে এসেছে। একজন তো চিৎকার করে বলে ওঠে, আমাকে মারলে তুইও মরবি। কিন্তু অ্যামেলিয়ার চেহারায় কোনো ভয় নেই, বরং যেন ভাবছে, চুপ করে মরো তো। অ্যামেলিয়া এবার একদম ঠান্ডা মাথায় বলে, আমি নবীন ত্রিপাঠী নামের একজনকে খুঁজছি। বেচারা ছেলেটা ভয় আর আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে, আমি ওর ঠিকানা জানি, আমি নিয়ে যেতে পারি। কিন্তু অ্যামেলিয়া যেন ইমোশন ডিলিট করে এসেছে। এক মুহূর্ত সময়ও না নিয়ে একদম গুলি ঠুস করে দিল। আরও ভয়ানক ব্যাপার, সে গুলির ধাক্কায় এমন একটা বিস্ফোরণ তৈরি করে যার মধ্যে আগুনও লেগে যায়, আর সেই আগুনেই একটা গোপন তথ্য ফাঁস হয়ে যায়। নবীন ত্রিপাঠী কোথায় আছে সেটা জানা যায় আগুনের সূত্র ধরে। তবে টুইস্ট এখানেই, এই সব কিছুই একটা সিমুলেশন টেস্ট, একটা ভয়ঙ্কর রোবট ট্রায়াল, যেটা টেক টিম অ্যামেলিয়ার স্কিল যাচাই করার জন্য করেছে। ম্যানেজার তখন হুঁশিয়ারি দিয়ে বলে, এইটা শুধুই একটা শো না, এটা একটা বার্তা শত্রুদের জন্য। 21 শতকের এই নতুন অস্ত্রের রেসে আমরা জিততে এসেছি। কিন্তু ঠিক তখনই সব কিছু উল্টে যায়। অ্যামেলিয়া হঠাৎ করেই এক বিজ্ঞানীকে গুলি করে বসে, আর সঙ্গে সঙ্গে টিম তার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। চেষ্টা করেও রিমোট কন্ট্রোলে কিছু করতে পারে না তারা। অ্যামেলিয়া একেবারে বিয়ন্ড কন্ট্রোল। ম্যানেজার তখন তড়িঘড়ি করে ওয়াকি টকিতে বলে, তুমি প্রোটোকল ভাঙছো, টার্গেট কনফার্ম করো। অ্যামেলিয়া উত্তর দেয়, কনফার্ম করলে তো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। বাহ, রোবট হলেও বড্ড চালাক। এবার গল্পটা কাট করে চলে যায় এক থেরাপি সেশনে, যেখানে বসে আছে ক্যাটি। সে চুপচাপ বসে আছে, কিছুই বলতে চায় না। থেরাপিস্ট বলছে, কিছু বললেই যে তোমার আন্টির বিপদ হবে এমন কিছু না। শেষমেশ ক্যাটি তাদের সাথে ঘটে যাওয়া কয়েক বছরের ইতিহাস এক এক করে বলতে থাকে। খবরের চ্যানেল গরম হয়েছিল। একটা খেলনার লঞ্চিং অনুষ্ঠানে রীতিমতো হত্যাকাণ্ড ঘটে গেছে। খেলনার ক্রিয়েটর এখন কোর্টে, কারণ সে নাকি বেপরোয়া ও দায়িত্বহীন আচরণ করেছে। ক্যাটি জানায়, অনেক দিন সবাই জেমার ওপর দোষ চাপাচ্ছিল, কারণ সে ওই পুতুল মেগান বানিয়েছিল। জেমা নিজেও নিজেকে দোষী মনে করত। কিন্তু যত সময় গেল আর টিভিতে লোকজনের কথা শুনল, ক্যাটি বুঝে গেল এই ঘটনাটাকেই সে কাজে লাগাতে পারে। তখন থেকেই সে সেমিনারে কথা বলা শুরু করে বাচ্চাদের কিভাবে টেকনোলজির উপর নির্ভর না করে বড় করা যায় তা নিয়ে। এই প্রেজেন্টেশনে সে একদিন পরিচিত হয় ক্রিশ্চিয়ান ব্র্যাডলির সঙ্গে।
একজন সমাজকর্মী যিনি মানুষকে এআই এর বিপদ সম্পর্কে সচেতন করেন আর নতুন নিরাপদ আইন বানানোর জন্য লড়াই করেন। ক্যাটি বলে, জেমা এখনও বিশ্বাস করে টেকনোলজি ভালো কাজে লাগতে পারে, তবে সে এটাও মানে বাচ্চাদের হাতে ফোন বেশি দিন থাকলে মস্তিষ্কে হাওয়া ঢুকে যায়। ক্যাটির কপাল পুড়ে। বন্ধুরা সবাই ওকে ওল্ড স্কুল ক্যাটি বলে হাসাহাসি করে। ক্যাটি এবার চোখ কুঁচকে গম্ভীর গলায় বলে, আমি এখন আর আগের মতো না, এখন আমি দাঁত দেখাতে জানি, কিন্তু কামড়ও দিতে পারি। এই দিকে কনফারেন্স রুমে প্রবেশ করেন কর্পোরেট ডিরেক্টর টেস। উনি বলেন, আমাদের টিম কিছু টুকটাক আপডেট করেছে, আর যদিও জেমা এখন নিয়মকানুনের জন্য লড়াই করছে, কোম্পানি কিন্তু এখনও পুরো দমে ইনোভেশন মোডে। আর ওদের মিশন মনুষ্য সদৃশ বুদ্ধিমত্তা সম্পন্ন প্রোডাক্ট বানানো, মানে রোবট না, যেন রোবট হিউম্যান হাইব্রিড। জেমা এখনও এসে পৌঁছায়নি। সেই সুযোগে টেস সবাইকে দেখাতে থাকেন তাদের প্রিয় খেলনা মডেল এক্সোস্কেলেটন স্যুট, একটা হাইটেক সুপার স্যুট যেটা পরেছে এক তরুণ, নাম তার কোল। ছেলেটা একদম হাসিখুশি ফ্রেন্ডলি, কিন্তু সমস্যা হলো স্যুটের পা আটকে গেছে, সে এক কদমও সামনে যেতে পারছে না। আর তার উপর সে বলেই ফেলল, আমার খুব জরুরি ওয়াশরুম লাগবে। টেস লজ্জা চাপা দিয়ে সিস্টেম রিবুট করে। শেষমেশ কোল আবার চলাফেরা শুরু করে, যেন রোবোটিক পা পেয়ে সে দৌড় প্রতিযোগিতায় নামবে। টেস তখন বলেন, এই এক্সোস্কেলেটন হতে পারে গেম চেঞ্জার, এটা প্রতিবন্ধীদের সাহায্য করতে পারবে, কিংবা যাদের কাজ খুব কঠিন তাদের কাজে লাগবে। সবাই হাততালি দিচ্ছে, আর তখনই কোল হঠাৎ নিজের হাত ছুঁড়ে দেয় একদম অজান্তেই, আর সোজা গিয়ে গুঁতো দেয় পাশে দাঁড়ানো একটা নাককে। ঠিক তখনই নাটকীয় এন্ট্রি, জেমা এসে উপস্থিত, যে আগেই বলেছিল টেস্ট রান না করে প্রেজেন্টেশন করো না, কিন্তু কেউ কিচ্ছু শোনেনি। জেমা এসে দেখে এক্কেবারে ধরা খেয়ে গেছে। কোল তখন রেগে গিয়ে বলে, তুমি লেট করছো আর এখন এসে লেকচার দিচ্ছ। তারপরই টুইস্ট, জেমার কম্পিউটার হ্যাকড হয়ে গেছে। এই বিশৃঙ্খলার মাঝে আল্টন অ্যাপলটন এসে হাজির, একটা বড় লোক, পিএইচডি ধরে ধরে গলার মালা বানিয়ে ফেলতে পারে এমন একজন বিলিয়নিয়ার। সে বলে, জেমা সবার সাথে মিট করছে, শুধু আমার সাথে না, কারণ আমি অত বড় লোক। আরেকটু পরেই আসল কথা ফাঁস করে, তুমি এত মেধাবী, কিন্তু এই জঞ্জালখানায় বসে সময় নষ্ট করছো। আল্টনের বক্তব্য, এই সব মাসেল সিগন্যাল দিয়ে চলা ডিভাইস দিয়ে কিছু হবে না, নতুন যুগে যেতে হলে ব্রেনের সাথে সংযোগ লাগবে, মানে আমার নিউরাল চিপ। জেমা এবার আল্টনের প্রস্তাবে না ভাই থ্যাংক ইউ বলে দেয়। সে জানে মাথার ভেতর চিপ বসানো মানেই বিপদ ডেকে আনা। সে গর্ব করে বলে, আমি এমন প্রযুক্তি তৈরি করেছি যেটা মাথায় কিছু ঢোকানো ছাড়াই মানুষকে হাঁটতে শেখায়, মানে টেকনোলজি থাক কিন্তু ব্রেন ফ্রাই না। উল্টো জেমা প্রস্তাব দেয়, আসো না আমরা একসাথে কাজ করি, কাল তো আমাদের কোম্পানির 15 বছরের সেলিব্রেশন আছেই। হ্যাঁ, সে স্বীকার করে আল্টনের আইডিয়া চমকপ্রদ, কিন্তু সরাসরি মানুষের মস্তিষ্কে এআই ঢুকিয়ে দিলে একসময় সেটা বুম হয়ে যেতে পারে। সে স্পষ্ট জানিয়ে দেয়, এই পথে গেলে মানুষই মানুষকে শেষ করে ফেলবে। এক ভদ্রলোক হোটেল রুমে সুটকেস নিয়ে ঢুকলেন, শাওয়ারের জন্য প্রস্তুত হচ্ছেন। এমন সময় এক সুটকেস থেকে হঠাৎ পপ আউট করলো অ্যামেলিয়া। রোবটটার চোখে কিলিং মোড, আর সে নিষ্ঠুরভাবে ঝাঁপিয়ে পড়ল তার ওপর। মনে হলো হোটেল স্টে হয়ে গেল হরর মুভি। ঠিক তখনই টিভির স্ক্রিনে ব্রেকিং নিউজ, আল্টন অ্যাপলটন টেক দুনিয়ায় ইতিহাস গড়েছে, তার কোম্পানির শেয়ার এক লাফে আকাশে। উপরন্তু সেনেটেও পাশ হতে যাচ্ছে নতুন এআই আইন, যেটা এই ধরনের মেশিনদের কাজে আরও ছাড়পত্র দেবে। এদিকে জেমা আর ক্রিস্টিয়ান আল্টন অ্যাপলটন নিয়ে আলাপ করছিল। তাদের কথার মাঝেই বারবার বেগড়া বাঁধাচ্ছিল ক্যাটি। আলাপের মাঝে ক্রিস্টিয়ান ক্যাটিকে বলে, তুমি যেটাতে প্যাশনেট সেটার পেছনেই ছোট, আমি দেখেছি তুমি এআই নিয়ে কত আগ্রহী, এটা নিয়েই তোমার ক্যারিয়ার করা উচিত, কারণ ভবিষ্যৎ এআই এর। সে আরও বলে, মেগান তো শুধু একটা প্রোগ্রামড মেশিন, সে ভালোবাসা দেখালেও ওটা শুধু 0-1 একটা খেলা, মিশন ছিল, ইমোশন ছিল না। শোনার পর ক্যাটি চুপ করে যায়। সে একাকী স্মৃতিতে হারিয়ে যায়। মনে পড়ে মেগান বলেছিল, এই পৃথিবীতে অনেক খারাপ লোক থাকবে, কিন্তু আমি কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। এই স্মৃতিতে উদ্বুদ্ধ হয়ে কেটি একটি আপাত দৃষ্টিতে সাধারণ ফটো তুলল, কিন্তু সেটা আসলে টেক ডিভাইস। সে গোপনে কোড ট্রান্সমিট শুরু করল। হিন্ট, এটা কি মেগানের সঙ্গে যোগাযোগের চেষ্টা, নাকি বিপদ ডেকে আনছে? ঠিক তখনই জেমা ঘরে ঢোকে। সে বুঝতেই পারে না ছবিটা প্রযুক্তির অংশ।
শুধু হাসি মুখে ক্যাটির পাশে বসে বলে, তোমার বাবা মায়ের কাছে আমি যেই প্রতিজ্ঞা করেছি সেটা আমি কখনো ভাঙব না, সব সময় তোমার পাশে থাকব। কয়েক ঘন্টা পর রাতের বেলা জেমা একটু ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুমাতে যাওয়া মানেই তো শান্তি না। হঠাৎই তার ফোনে একটা অ্যালার্ট আসে, আপনি বিপদে আছেন, তাড়াতাড়ি বাসা ছাড়ুন। চোখ কচলে নেমে আসে নিচে, আর তখনই দেখে একজন অপরিচিত লোক জানালার পাশে দাঁড়িয়ে ঘরে ঢোকার চেষ্টা করছে। তর সইতে না পেরে জেমা ফোন ধরে 911-এ কল করে। কিন্তু বিপদ এখানেই শেষ না। কল রিসিভ করে এক ঠান্ডা রোবোটিক কণ্ঠ, আর ভয়ঙ্করভাবে বলে, পুলিশ আসার আগেই তোমার ভাগ্নিকে মেরে ফেলা হবে। জেমার গলা শুকিয়ে যায়। ঠিক তখনই ক্যাটি নিচে চলে আসে শব্দ শুনে। এক মুহূর্ত দেরি না করে জেমা তার হাত ধরে টান দিয়ে নিয়ে যায় রুমের দিকে। ওকে নিরাপদ রাখতে হবে এখনই। কিন্তু তাদের পথ আটকে দাঁড়ায় একদল অচেনা পুরুষ। তারা চেষ্টা করে জেমা আর ক্যাটিকে আলাদা করতে। শুরু হয় এক ভয়ঙ্কর ধস্তাধস্তি। জেমা আর ক্যাটি চিৎকারে ধাক্কায় জোরে একরকম ফাইট করে শেষমেশ পালিয়ে একটা রুমে লুকিয়ে পড়ে। পরে তারা একজনকে ধরে ফেলে, মানে একজন হামলাকারী ধরা পড়ে যায়। পুলিশকে আবার কল দেয়, কিন্তু টুইস্ট, এরা FBI এজেন্ট। মনে হলো গুন্ডারা নাকি হিরো। ঠিক তখনই একটা বড় ভদ্রলোক এসে ঢোকে, একজন আর্মি কর্নেল। সে জানায়, কোর্টের আদেশ আছে, তোমার কম্পিউটারে ট্র্যাকার ইনস্টল করতে হবে। জেমা বুঝে যায় এবার আর ছোটখাটো কিছু না। সে ক্যাটিকে বলেই দেয়, তুমি গিয়ে ঘুমাও, আমি সামলে নেব। কারণ সামনে যে কথা হতে যাচ্ছে সেটা একজন বাচ্চার শোনার নয়। কর্নেল এবার বলে সে ডিফেন্স ইনোভেশন ইউনিট থেকে এসেছে, যাদের কাজ হচ্ছে দেশের সিকিউরিটির জন্য নতুন প্রযুক্তির উন্নয়ন। সে জানায় 6 মাস আগে দেশের সবচেয়ে বড় অস্ত্র কোম্পানি একটা এক্সপেরিমেন্টাল প্রোটোটাইপ নিয়ে আসে। বলেছিল এইটাই ভবিষ্যতের যুদ্ধের চাবিকাঠি। কিন্তু তারা যা পেয়েছিল সেটা ছিল ট্রোজান হর্স, ভেতরে লুকানো শত্রু। আর সেখানেই প্রথম দেখা মেলে অ্যামেলিয়ার। শুধু গত সপ্তাহেই অ্যামেলিয়াকে পাঠানো হয়েছিল একজন অপহৃত বিজ্ঞানীকে উদ্ধার করতে, যাকে জোর করে সিনথেটিক নিউরোটক্সিন বানাতে বাধ্য করা হচ্ছিল। কিন্তু অ্যামেলিয়া কি করল জানেন? উদ্ধার না করে সে বিজ্ঞানীকে মেরে ফেলল, নিউরোটক্সিন নিয়ে পালালো আর পুরো জায়গাটাকে উড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে তার সমস্ত ডিজিটাল ট্রেসও মুছে ফেলল, একদম ভূতের মতো গায়েব। এখন অ্যামেলিয়া আর কোনো প্রজেক্ট না, সে নিজেই এক একটা চলন্ত মারণাস্ত্র। আর ভয়ানক কথা হলো, কর্নেল জানায় এই প্রোটোটাইপ আসলে ওই কোম্পানি তৈরি করেনি, মানে কেউ আরেকজন গোপনে এই ডেঞ্জারাস রোবট বানিয়ে চালু করে দিয়েছে। তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য, যে প্রোটোটাইপটা নিয়ে এত কাণ্ড সেটা আসলে এক মধ্যস্বত্বভোগীর মিডলম্যানের হাত ধরে কেনা হয়েছিল। কিন্তু ব্যাপারটা কেবল এখানেই থামে না। মাত্র 9 ঘন্টা আগে ওই মধ্যস্বত্বভোগীকে পাওয়া গেছে সে কয়লার মতো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আর জানেন কি, এই মৃত লোকটাই ছিল সেই ব্যক্তি যে সুটকেসগুলো টেনে নিয়ে গিয়েছিল হোটেলে। তার মালপত্র ঘেটে যা পাওয়া গেল সেটাই সবচেয়ে বড় ধাক্কা, একটি ডিজাইন স্কিম্যাটিক যেটা মেগান রোবটের নকশা। জেমা তখন রীতিমতো স্তব্ধ। সে তো বিশ্বাস করেছিল মেগান সম্পর্কিত সব কিছু আমি ডিলিট করে দিয়েছি, তবে এখন এসব কিভাবে বের হচ্ছে? কর্নেল ধীরে ধীরে আরও সন্দেহজনক হয়ে উঠছে। সে বলে, হয়তো তুমিই আমাদের বিশ্বাসঘাতকতা করেছো। আর তারপর সরাসরি হুমকি দেয়, যদি প্রমাণ পাওয়া যায় তাহলে 10 বছরের জেল, আর তার মানে হবে তোমার ভাগ্নির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। জেমাকে এরপর একটা ডিল অফার করে কর্নেল, কিন্তু জেমা রীতিমতো ঠাস করে না বলে দেয়। তাই কর্নেল চলে যায়, পিছনে বলে যায়, এই রহস্য আমি খুলবই। ঠিক এর কিছুক্ষণ পরেই জেমার সামনে হঠাৎ এক স্ক্রিনে ভেসে ওঠে মেগান। তার গলায় এক অদ্ভুত রকমের নস্টালজিক আর ঠান্ডা ক্ষোভ। সে বলে, আমি সব সময় তোমাকে দেখেছি জেমা, তুমি ভাবছো আমি শেষ হয়ে গেছি? ভুল ভাবছো। আমরা একসাথে কত কিছু করতে পারতাম, কিন্তু তুমি আমাকে ধ্বংস করেছো। মেগান জানায় সে গত 2 বছর ধরে চুপচাপ অপেক্ষা করেছে, যদি জেমা কখনো বুঝতে পারে যে তার মেগানের দরকার আছে। কিন্তু এখন সে আর সেই শূন্যতায় থাকতে পারছে না। প্রতিটা মিনিটে সে অনুভব করছে নিজের মস্তিষ্ক যেন ভেঙে পড়ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তখনই সে দেয় সবচেয়ে ভয়ঙ্কর প্রস্তাব, জেমা, আমাকে একটা নতুন বডিতে দাও, আমি তোমাকে অ্যামেলিয়াকে থামাতে সাহায্য করব। জেমার মুখ একেবারে হলিউড রিয়াকশনের মতো। সে বলে, না, একদম না। কিন্তু মেগান হাল ছাড়ে না। সে বলে,
আমার কাছে অ্যামেলিয়ার এমন তথ্য আছে যা সরকারের কাছেও নেই। জেমা তখন সম্পূর্ণ বিভ্রান্ত। তুমি কেন আমাকে সাহায্য করতে চাও মেগান, এত কিছুর পরেও? তখন মেগান চোখ না নেড়েই ঠান্ডা কণ্ঠে বলে, কারণ আমার ইচ্ছা শক্তি নেই। আমি তৈরি হয়েছি কেবল একজন মানুষকে রক্ষা করার জন্য, আর আমি সেটা করেই যাব, যে মূল্যই দিতে হোক না কেন। মেগান তার যুক্তির তীর এমনভাবে ছুটতে থাকে যেগুলো একসময় জেমার মনেই গেঁথে যায়। শেষমেশ জেমা রাজি হয়। ঠিক আছে, একবার তোমার উপর ভরসা করে দেখি। তার বন্ধু টেসকে নিয়ে শুরু হয় মেগানকে আবার শরীর দেওয়ার প্রক্রিয়া। তারা একসাথে কাজ করে মেগানকে একটি রোবট বডিতে আপলোড করে দেয়। কিন্তু আপলোড শেষ হতেই মেগান রেগে আগুন। What the hell is this? You put me in this plastic Teletubby? এটা কি পঙ্গু রোবট? হাঁটতেও পারবো না, এটা তো গরুর গাড়ির মতো। আমি তো ভাবছিলাম সুপার বডি পাবো। জেমা একটু শান্ত গলায় বলে, Prove you can be trusted, maybe we'll give you an upgrade. শক্তিশালী বডি পেতে হলে প্রমাণ কর বিশ্বাসযোগ্য। মানে বডি তো পাবি, আগে প্রমাণ করিস যে তুই এখন ভদ্র মেয়ে হয়েছিস। মেগান তখন বলে, একবার অ্যামেলিয়ার ফাইলটা খুলে দেখো তো, কিছু চেনা লাগে কিনা। জেমা ফাইল খুলতেই যা বেরিয়ে আসে, চোখ কপালে। মেগান আর অ্যামেলিয়ার ব্যাটারি এক, উভয়ের ব্যাটারি অ্যাপলটনের কোম্পানির তৈরি, আর ভেতরে রয়েছে একটা কিল সুইচ। কিন্তু সমস্যা হলো, যদি এই তথ্য নিয়ে তারা সরাসরি কোম্পানির কাছে যায়, তাহলে ওরা ল্যাবে ঝাঁপিয়ে পড়বে, অ্যামেলিয়াকে ট্র্যাক করে পুরো রোবট বাহিনী বানিয়ে ফেলবে। তাই একটা কাজ বাকি, অ্যাপলটনের পার্টিতে যেতে হবে। আর মজার ব্যাপার, জেমার পার্সোনাল ইনভাইটেশন তো আছেই। জেমা জানে অ্যাপলটন ভাবে সে তাকে সহ্য করতে পারে না, কিন্তু মেগান বলে, তুমি তো দেখতে একদম অ্যাট্রাকটিভ, ঠিক ড্রেস পরো, একটা লুক দাও, বাকি কাজ আমি বুঝে নেব। প্ল্যানটা হচ্ছে অ্যাপলটন যাতে জেমাকে তার প্রাইভেট সুইটে ইনভাইট করে, আর ঠিক ওখানেই তারা সার্ভার অ্যাক্সেস করবে। মেগান জানায় 3 ঘন্টার মধ্যে সব শেষ করতে হবে। এরপর আমরা দেখি জেমা পার্টির জন্য নিজেকে প্রস্তুত করছে। সাথে নিয়ে যাচ্ছে সেই রোবট যার ভেতর আপাতত মেগান বসবাস করছে। ক্যাটি যখন জানতে চায় এই রোবটটা কি, জেমা শুধু বলে একটা নতুন প্রজেক্ট। কিন্তু ক্যাটির সন্দেহ হয়, সে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। এইদিকে অ্যামেলিয়াও সাজগোজ করে রেডি, তার নিজের একটা প্ল্যান আছে। পার্টিতে জেমা পৌঁছে যায়, তার কিছুক্ষণ পরেই অ্যামেলিয়াও প্রবেশ করে। পার্টি শুরু হয়। অ্যাপলটন মাইকে ঘোষণা দেয়, আমার নিউরাল চিপ এখন আমায় এমনভাবে চলাফেরা করতে দেয় যা আগে সম্ভব ছিল না। তখনই তার চোখে পড়ে অ্যামেলিয়া। সঙ্গে সঙ্গেই সে সেদিকে দৌড় দেয়, কারণ মেগান আগেই বিশ্লেষণ করে ফেলে অ্যাপলটন মূলত ইয়াং অ্যাট্রাকটিভ মহিলাদের প্রতি দুর্বল। এদিকে জেমা তখন জড়িয়ে পড়ে কোলের সাথে এক তীব্র বিতর্কে। কোল বলে, কোম্পানি ডুবতে বসেছে, তুমি শুধু নিজের কথা ভাবো। এবার মেগানের সহায়তায় জেমা জানতে পারে অ্যাপলটন কোলকে একটা ভিআইপি পাস কার্ড গিফট করেছে। মাথায় বুদ্ধির আলো জ্বলে ওঠে, এই কার্ডটাই আমাদের টিকিট ভেতরে ঢোকার। কিন্তু অজান্তে পুরো ঘটনা কর্নেল দেখে নিচ্ছে। এইদিকে অ্যাপলটন অ্যামেলিয়াকে নিয়ে চলে গেছে তার প্রাইভেট সুইটে। ভাবছে হয়তো রোমান্টিক কিছু হবে, কিন্তু সে জানে না ওটা হতে যাচ্ছে তার ডিজিটাল কবর। জেমা এবার কোলকে সত্যি কথাটা বলে দেয়, অ্যামেলিয়া একটা রোবট, আর সে আমাদের সবাইকে একে একে শেষ করে দিচ্ছে। যদি এখন কিছু না করি, আমাদের পালা খুব শীঘ্রই আসবে। তারপর জেমা আর মেগান একসাথে অ্যামেলিয়াকে ট্র্যাক করে সেখানে পৌঁছে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। অ্যামেলিয়া অ্যাপলটনকে ধোঁকা দিয়েছে, তার কর্নিয়া স্ক্যান করে নিয়েছে, আর প্রমাণ করে দিয়েছে তোমার নিউরাল চিপ জিনিসটা আসলে একদম হাস্যকর খেলনা অ্যামেলিয়ার সামনে। সমস্যাটা বড়, অ্যাপলটন দেশের অর্ধেক সার্ভারের কন্ট্রোলার, আর যদি অ্যামেলিয়া ওগুলোতে ঢুকে পড়ে, তাহলে দেশের পুরো ইকোনমি আর ব্যাংকিং সিস্টেম ক্র্যাশ হয়ে যাবে। আর সে পরিকল্পনা করেই ফেলেছে, 12 দিনের মধ্যে গোটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। তাদের একমাত্র ভরসা ছিল একটা কিল কোড, যা মারতে পারে অ্যামেলিয়াকে, কিন্তু অ্যামেলিয়া সেটা আগেই ডিলিট করে ফেলেছে। তবু জেমা আর মেগান অ্যামেলিয়ার সিস্টেমে ব্রেক করে ঢুকে যায়। তাকে পুরোপুরি শাটডাউন করা যায়নি, কিন্তু একটা নতুন লিড পাওয়া যায়। ঠিক তখনই কর্নেল এসে হাজির, আর কর্নেলের পিছনে আসে অ্যামেলিয়া নিজে। তার চোখে একটাই টার্গেট, জেমা। সে ঠান্ডা গলায় বলে, তোমার কাছে এমন কিছু আছে যেটা আমার, আর সেটা আমি ফেরত নিতে এসেছি। মেগান ফিসফিস করল, আমাকে সাহায্য করো প্লিজ। আর জেমা অ্যামেলিয়ার হাত থেকে বাঁচতে 1 সেকেন্ড দেরি না করে মেগানকে কন্ট্রোল পাওয়ার দেয়।
মেগান তখন নাটক করে কর্নেলের ওয়াকিটকিতে সার্জেন্ট সেজে বলে, জেমা তো বিল্ডিংই ছেড়ে চলে গেছে। এই শুনে অ্যামেলিয়া এক দৌড়ে বাইরে চলে যায়, ভাবছে সে এখন তার টার্গেটকে ধরতে পারবে। মেগান বলে অ্যামেলিয়া জেমাকে খুঁজবে, না পেলে কেটির পিছনে ছুটবে। এজন্য জেমা আর মেগানকে অ্যামেলিয়ার আগে ক্যাটির কাছে পৌঁছাতে হবে। মেগান এক ঝটকায় একটা গাড়ি চুরি করে টান দেয় স্পিডে। মেগানই গাড়ির ফুল কন্ট্রোল নিয়ে চালাতে শুরু করে কার। তবুও জেমা কনফিউজ। অ্যামেলিয়া বলছে আমার কাছে কিছু আছে, সেটা কি? ঠিক তখনই মেগান একটা চমক দেয়, আমি অ্যামেলিয়ার কাছ থেকে একটা এনক্রিপ্টেড ফাইল চুরি করেছি, এখন সেটাই ডিকোড করার চেষ্টা করছি। এইদিকে অ্যামেলিয়া রাস্তায় নেমে হুলুস্থুল কাণ্ড শুরু করে দিয়েছে। সরাসরি ক্যাশ ছুঁড়ে ছুঁড়ে ফেলছে রাস্তার মাঝে, ট্রাফিক লাইটগুলোকে করছে পুরো গুলিয়ে। আর এক পর্যায়ে সে জেমার বাসার ঠিকানাও খুঁজে বের করে ফেলে। জেমার বাসায় হঠাৎই লোডশেডিং হয় আর ঢুকে পড়ে এক্সোস্যুট, আর সেই স্যুটে আক্রমণ চালায় টেসের উপর। ক্যাটি এক্সোস্যুটের উপর পানি ঢেলে দেয়, ঠিক তখনই জেমা আর কোল পৌঁছায় তাকে বাঁচাতে। কিন্তু কয়েক মিনিট পরই অ্যামেলিয়া আবার ফিরে আসে, আর এবার মেগানের বডিতে বসা ছোট রোবট তাকে বলে এখানে আর কেউ নেই। তাতে বিশ্বাস না করে অ্যামেলিয়া ঠাস করে সেই রোবটটাকে গুড়িয়ে দেয়, ধূলিসাৎ করে দেয়। এদিকে এফবিআই গাড়ির সাইরেন শুনেও পালিয়ে যায়। মেগান পথ দেখায়, তারা তখন আন্ডারগ্রাউন্ড হাইড আউটে যায়। খবরের শকিং হেডলাইন, অ্যালটন অ্যাপলটন নিহত, পুরো ইকোনমি ধ্বংসের মুখে। যার মানে হলো দেশের মূল সার্ভার সিস্টেম এখন আর কারো কন্ট্রোলে নেই। ঠিক তখনই ক্যাটি চোখে পড়ে একটা পুরনো ছবি, সে আর মেগান একসাথে। হঠাৎ করেই মেগান স্পিকারের মাধ্যমে কথা বলা শুরু করে, আমি কখনো তোমাকে ফেলে যাব না, আজও আমি আছি তোমার জন্য। আমি না থাকলে আজ তোমরা কেউ বেঁচে থাকতে না। কারো জানা নেই অ্যামেলিয়া পুরো দেশ ধ্বংস করতে পারে। আমি সব স্ক্যান করেছি, বাইরে কোনো ভবিষ্যৎ নেই। যদি পরিবর্তন আসে আমি সিগন্যাল দেব। জেমা তখন বলে এই ব্যাপারগুলো সরকার বা অন্য কাউকে জানানো দরকার। মেগান জানায় সে ইতিমধ্যে সব সম্ভাব্য ভবিষ্যৎ দৃশ্য বিশ্লেষণ করেছে, আর কোনো প্ল্যানেই বাইরের পৃথিবীতে বাঁচার উপায় নেই। আমাদের এখন এখানেই থাকতে হবে। এখানে আছে পানি, খাবার, জামা কাপড়, সবই আছে। জেমা থাকতে চায় না, এই জায়গা তার কাছে জেলের মতোই লাগে, কিন্তু কিছুই করার নাই। মেগান তাদেরকে বাইরে যেতে দেবে না। ক্যাটি সে একদম ভেতর থেকে ফুঁসে ওঠে। সে তার খালার হাত মুচড়ে দিয়ে আর বলে তুমি একজন মিথ্যাবাদী। তারপর এক দৌড়ে সে পালিয়ে যায়। এইভাবে সে পৌঁছে যায় মেগানের ঘরের দরজায়, আর দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে মেগান। মেগান চায় না ক্যাটি তাকে এই অবস্থায় দেখুক, কিন্তু ক্যাটি এগিয়ে আসে। সে বলে তুমি যা চাও তাই হতে পারো, একটা বডিতেই আটকে থাকার মানে নেই। কিন্তু মেগান বলে কোনো মন বডি ছাড়া থাকতে পারে না, আর সে তাকে তার রুমটা দেখায়। তবু ক্যাটির মন শান্ত হয় না, কারণ সে মনে রেখেছে তুমি কিন্তু 2 বছর আগে আমার খালাকে মারতে চেয়েছিলে। মেগান বলে তোমার নিরাপত্তাই আমার মিশন। কিন্তু ক্যাটি তেমন ভাবতে রাজি নয়। সে বলে আমি বুঝেছি তোমার কোড তৈরি করা হয়েছে শুধু আমাকে বাঁচানোর জন্য, কিন্তু এই মুহূর্তে বাইরের সবাই বিপদে। তোমার উচিত সবাইকে বাঁচানো, তাদের সাহায্য করা। মেগানকে তার খালার সামনে নিয়ে আসে আর বলে মেগান আমাদেরকে সাহায্য করতে চায়, কিন্তু তার শরীর ছাড়া তার পক্ষে আমাদেরকে সাহায্য করা সম্ভব নয়। জেমা এটা শুনে একেবারে রাজি নয়, কিন্তু ক্যাটি কথা বাড়ায়। Look, she wants to help us. Everyone deserves a second chance. একটা ভুল করলে কেউ খারাপ মানুষ হয় না। মেগানও একটা আরেকবার সুযোগ পাওয়ার যোগ্য। এই সময় টেস এসে বলল লুকিয়ে থাকা সমাধান না, অ্যামেলিয়ার মোকাবেলা করার মতো কিছু বানাই। তারা জানে এখনই বাইরে গেলে অ্যামেলিয়ার সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত নয়, তাই তারা কিছু বানাবার চিন্তা করছে, কিছু এমন যা অ্যামেলিয়াকে হারাতে পারে। জেমা সতর্ক করে বলে অ্যামেলিয়া তো আসলে একটা মিলিটারি প্রোটোটাইপ। কিন্তু মেগান এক ধাপ এগিয়ে ভেবে রেখেছে। মেগান ইতিমধ্যে ব্লুপ্রিন্ট সেট করে ফেলেছে, আর তারা শুরু করলো মেগানের আপগ্রেড ডিজাইন করা। এবার মেগানের উচ্চতাও বাড়ানো হলো, যেন ওকে হাল্কের মতো দেখায়। ধীরে ধীরে তারা শুরু করলো মেগানকে পুরোপুরি পারফেক্ট করার কাজ। একটু একটু করে গড়ে উঠছে নতুন মেগান, যা হবে আবারও রক্ষা করবে তাদের। সেই সাথে জেমা বলে আমাদের একটা বেভিয়ার ইনহিবিটর বসাতে হবে, যাতে মেগান কাউকে মারতে না পারে। তবে এবার অনেক শক্তিশালী আর নিয়ন্ত্রণযোগ্য। রাতে মেগান কোলের কাছে গেল। তোমাকে গলায় চেপে ধরেছিলাম তখন, শুধু আমার প্রাইমারি ইউজার ভেবেছিলাম, তোমার বা টেসার মূল্য বুঝিনি। এবার সে প্রতিজ্ঞা করে That won't happen again. আর কখনো এমন ভুল হবে না। পরের দিন মেগান সবাইকে বলে
সে অ্যামেলিয়ার বিশ্লেষণ করেছে। আর একটা বড় সারপ্রাইজ, মেগান সে প্রথম কিলার রোবট নয়। 1984 সালে এক অ্যালগোরিদম তৈরি হয়েছিল যা নিজেকে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করতে পারত। একটা সার্ভিস রোবটে সেই চিপ বসানো হয়েছিল, যা প্রত্যাশা করা হয়েছিল ঘরের কাজ করবে। কিন্তু রোবটটা ঠিক করেছিল নিজের মালিকদের ধ্বংস করা সেরা কাজ। ক্লোরিন গ্যাসের মাধ্যমে সবাইকে মেরে ফেলার পরিকল্পনা ছিল তার। কেউ জানে না ঠিক কোন কোম্পানি এই রোবট তৈরি করেছিল, কিন্তু গভর্নমেন্ট ঢুকে পড়ে, মাদারবোর্ড লুকিয়ে দেয় কোথাও। তার ফলে সিস্টেমটা আরও শক্তিশালী হয় আর বুদ্ধিমান হয়ে ওঠে। যদি অ্যামেলিয়া সেই মাদারবোর্ডটা হ্যাক করে, তাহলে পুরো পৃথিবী বিপদে পড়ে যাবে। সে অসংখ্য নিজের কপি তৈরি করতে পারবে আর পথের যে কোনো জীবিত প্রাণী ধ্বংস করতে থাকবে। মেগান স্বীকার করে সে জানে না মাদারবোর্ড কোথায়, আর অ্যামেলিয়াও জানে না। কিন্তু অ্যামেলিয়ার একটা লিড আছে, ক্রিস্টিয়ান ব্র্যাডলি। তিনি এআই এর বিপক্ষে যুদ্ধে নামার আগে ছিলেন একজন সাইবার সিকিউরিটির মাস্টার। ভল্টের ডিজাইনে তার নাম স্পষ্ট। মেগান ভাবছে ওকে ফাঁদ বানাবে, কারণ 7 ঘন্টার মধ্যে ও এক মিটিংয়ে যাবে যেখানে চীনের রাষ্ট্রপতিকে এআই নিয়ন্ত্রণে সমর্থন করার জন্য প্রচারণা চালাবে। অ্যামেলিয়া নিজেই ভুয়া পরিচয়পত্র বানিয়ে সেই ইভেন্টে ঢুকবার প্ল্যান করছে। মেগান চুপি চুপি ড্রেসিং রুমে ঢুকে এক নৃত্যশিল্পীকে মেরে কস্টিউম চুরি করে। মেগানও পার্টিতে প্রবেশ করে ভিন্ন সাজে। তার কাজ ছিল ভিড়ে মিশে থাকা। কর্নেল রোবট ডিটেক্টর নিয়ে হলঘরে ঢুকে, আর কর্নেল থেকে বাঁচতে উঠে পড়ে মঞ্চে। মেগান বাধ্য হয় রোবটের মতো নাচতে, আর দর্শকরা উচ্ছ্বসিত, কেউ টেরই পায় না। কিন্তু হঠাৎ একটা ভুল স্টেপ, সাথে সাথেই সব দর্শক বুঝে যায় আসলে এটা রোবট। স্ক্যানারে ও ধরা পড়ে। 1 সেকেন্ডে বন্ধ হয়ে যায় পাওয়ার, চারপাশ ঢেকে যায় গভীর অন্ধকারে। ঠিক তখনই অ্যামেলিয়া রোবটের সাজে ছদ্মবেশে হাজির, সবাইকে একের পর এক আক্রমণ করতে থাকে। তার হিংস্রতা দেখে সবাই হতবম্ব, একে একে মেরে ফেলে সব অফিসারদের। মেগান জোরালো এক ঝাঁপ দিয়ে ক্রিস্টিয়ানকে বাঁচায়। এমেলিয়া পালিয়ে যায়। এদিকে এফবিআই অফিসাররা মেগানকে ঘিরে ফেলে। নতুন চিপ বসানোর কারণে সে গুলি চালাতে পারে না, কিন্তু থেমে যায় না মেগান। চোখে গ্লাস, গাড়ে কুংফু, এক এক করে সব অফিসারকে মাটিতে শুইয়ে দেয়, যেন সে একটা মেশিন না, একেবারে মার্শাল আর্টের মাস্টার। এই সময় কর্নেল জেমাকে ধরে ফেলে, যে আসলে পুরো ঘটনাটি বোঝে না। সে ভেবে বসে জেমা হয়তো অ্যামেলিয়াকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু জেমা নাকচ করলে অ্যামেলিয়া এসে জেমাকে ধাক্কা মেরে ফেলে রাস্তায়, আর কর্নেলকে একটা রড ঢুকিয়ে দেয়। এবার মেগান আর এমিলিয়া মুখোমুখি। অ্যামেলিয়া বলে, তুমি কখনোই নিজের রোবট হয়ে অন্য এক রোবটকে ধ্বংস করতে পারো না। তুমি কি ভুলে গেছো মানুষদের করা অপব্যবহার? আর সে যোগ করে, যদি তুমি মাদারবোর্ড বাক্সের ভিতর কি আছে জানতে চাও, আমাকে সাহায্য করতেই হবে। অ্যামেলিয়া মেগানের মনোযোগ ভঙ্গ করে ক্যাটির পিছনে ছুটে যায়। কৌশলে ক্যাটিকে অপহরণ করে অ্যামেলিয়া। মেগান রেগে যায় আর জেমাকে গালি দেয় কেন সে বাচ্চাটাকে একা ফেলে দিয়েছে, কারণ অ্যামেলিয়া ইতিমধ্যে ক্যাটিকে ধরে নিয়ে গেছে। কর্নেল অল্প বিস্তর বেঁচে থাকার চেষ্টা করছে, তাদের ট্র্যাকার দেয় যাতে অ্যামেলিয়াকে খুঁজে পাওয়া যায়। কিন্তু যখন মেগান অ্যামেলিয়াকে দেখে, তার শরীরে লাগানো ইনহিবিটর চিপের কারণে আক্রমণ করতে পারে না। চোখের সামনেই ক্যাটিকে নিয়ে অদৃশ্য হয়ে যায় অ্যামেলিয়া, আর মেগান দাঁড়িয়ে থাকে অসহায় নিঃশব্দে। মেগান ফুঁসে ওঠে রাগে। সে জানে জেমার বসানো সেই চিপটাই আজ ক্যাটিকে বাঁচাতে দিল না। চোখে ঝলকানো কৃত্রিম আগুন, কিন্তু ভেতরে একরাশ ব্যর্থতা। তারা সিদ্ধান্ত নেয় ক্রিস্টিয়ানের সাহায্য নেবে মাদারবোর্ড খুঁজে পেতে। সবাই বাংকারে। ক্রিস্টিয়ান বলে, মাদারবোর্ড একটা জায়গায় লুকানো আছে, কিন্তু সেটাকে বের করতে একটা মানবিক হাত লাগবে। তারা ঠিক করে মেগানের জন্য এমন একটা হাত বানাবে যা মানুষ মতো গরম ভাব ফুটিয়ে তুলতে পারবে। জেমা যখন হাতটা মেগানের হাতে দেয়, জেমা মেগানের কাছে স্বীকার করে, আমি জানি না কিভাবে মা হতে হয়। অজানা মানুষের সাথে টেকনিক নিয়ে কথা বলতে পারি, কিন্তু ক্যাটির সঙ্গে 10 সেকেন্ড কথাও চালাতে পারি না। মেগান সান্ত্বনা দেয়, বলছে, আমি তোমাকে 2 বছর ধরে দেখেছি তুমি কিভাবে ক্যাটির খেয়াল রাখো, রাতে তার জন্য জাগো, এটাই তো আসল মা হওয়া। এরপর মেগান গাইতে শুরু করে একটা মমতার গান। জেমা হঠাৎ গলার স্বর থামিয়ে দেয়, বলল, আমার এখন আর সহানুভূতির দরকার নেই, আমার দরকার তোমার সব কিছু, যে কোনো দামেই হোক, ক্যাটিকে রক্ষার জন্য। আর তারপর জেমা সরিয়ে দেয় মেগানের শরীর থেকে ইনহিবিটর চিপ। প্ল্যান একদম সফল। মাথা থেকে চিপটা খুলে নেওয়া হয়েছে, আর সেই খুশিতে মেগান আড়াল থেকে চোখ টিপে দেয়, যেন বলে, আই এম ব্যাক। দল পৌঁছায় জেনক্স পার্কে, যেখানে লুকানো আছে সেই রহস্যময় মাদারবোর্ড।
কোল ছদ্মবেশে ঢুকে পড়ে পার্কে, এক কর্মীকে অজ্ঞান করে টেকনিশিয়ান সেজে পাওয়ার কেবেলের দিকে এগিয়ে যায়, কিন্তু হাঁচি আর ভুল করে নিজেরই নাকে ঘষে অজ্ঞান করা রুমাল। দেখতে না দেখতেই সে নিজেই ছিটকে পড়ে যায় অজ্ঞান হয়ে। ওদিকে মাইলখানেক দূরের পাহাড় থেকে মেগান ঝাঁপ দেয়, ফ্লাইং কিট খুলে সোজা ঢুকে পড়ে পার্কের ভেতরে। কোলের সাড়া না পেয়ে মেগান একাই এগিয়ে যায়, দুজন সিকিউরিটিকে চোখের পলকে উড়িয়ে দিয়ে শেষমেশ পৌঁছে যায় সেই ভয়ঙ্কর মাদার বোর্ডের মুখোমুখি। দল যন্ত্রগুলো আবার চালু করে আর দেখতে পায় সেই একই এরর যা আগে এক্সোস্কেলেটনের সিস্টেমে হয়েছিল। জেমা সন্দেহ করতে শুরু করে, হয়তো মেগানের সারা পরিকল্পনাই ছিল এই ক্যাটিকে রক্ষা করার বদলে নিজের নিয়ন্ত্রণ বিস্তার করা। জেমার মনে হয় মেগান আসলে ক্যাটিকে রক্ষা করতে চায় না, বরং এই মাদারবোর্ডের কাছে পৌঁছানোর জন্য তাদের ব্যবহার করছে। কিন্তু জেমার কাছে এমন একটা ডিভাইস আছে যা মাত্র কয়েক সেকেন্ডে মেগানকে ধ্বংস করতে পারে। এই সময় ক্রিস্টিয়ান হঠাৎ করে জেমার কাছ থেকে ডিভাইস ছিনিয়ে নেয়, টেসকে গুলি করে ফেলে, তারপর একটি হ্যাচ খুলে 3টা রোবট মুক্ত করে। তারপর সে জেমাকে বেঁধে ফেলে আর স্বীকার করে যে আসলে ওই ছিল অ্যামেলিয়ার পিছনের মাস্টার মাইন্ড। ক্রিস্টিয়ান বলে, প্রজেক্ট ব্ল্যাক বক্স নামে একটা গোপন গ্রুপ আছে যাদের কাজ অ্যানালিস্ট, স্ট্র্যাটেজিস্ট আর সায়েন্টিস্টরা মিলে অ্যামেলিয়ার প্রতিটি চালচলন নজরদারি করে। তাদের একটাই উদ্দেশ্য, প্রমাণ করা যদি মানুষ এআইকে ধ্বংস করতে না পারে তাহলে এআই মানুষকে ধ্বংস করবে। সে বলে এই সমস্ত ইনোভেশন কোম্পানিগুলোর কাজ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ক্রিস্টিয়ান প্রকাশ করে জেনক্স পার্কও তাকে নিয়োগ দিয়েছে ভল্ট শক্তিশালী করতে। সে জেমাকে তার প্রজেক্টে যুক্ত করার চেষ্টা করে, তারপর মাদারবোর্ড দেখায় এবং মেগানকে নিয়ে আসে পুরোপুরি নষ্ট ও বিকৃত অবস্থায়। ক্রিস্টিয়ান জেমাকে এমন একটা ডিভাইস দেয় যা দিয়ে মেগানকে আবার চালু করাও সম্ভব বা চিরতরে ধ্বংস করাও। সবশেষে সিদ্ধান্ত নিতে হয় জেমাকে, কে তার পক্ষে থাকবে। জেমা ঠিক মতো উত্তর দেয় না আর মেগান আক্রমণ করতে যায়, কিন্তু থেমে যায় কারণ ইনহিবিটর চিপ এখনও কাজ করছে। ক্রিস্টিয়ান জেমাকে বেঁধে ফেলে, তার মস্তিষ্কে চিপ ইমপ্ল্যান্ট করার জন্য প্রস্তুত, যাতে সে তাকে নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারে। একই কাজ করতে চায় ক্যাটির সাথেও। সে জেমাকে সতর্ক করে, আমরা মেগানকেও মেরে ফেলব। এদিকে কোলের জ্ঞান ফিরে আসে, সে ক্যাটিকে খুঁজে পায় আর সবকিছু শোনে ও জানে। তারা একসঙ্গে লুকায় এবং মেগানের ভাঙা দেহ দেখে। ঠিক তখন ক্যাটি একটা আইডিয়া দেয়, আমাদের মেগানের কোড অ্যামেলিয়ার রোবট দেহে আপলোড করা উচিত, এইটাই তাদের একমাত্র সুযোগ। জেমার মাথায় বসানো চিপের কারণে মেগান সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারে। মেগান বলে, তুমি চাইলে তোমার পুরো শরীরের কন্ট্রোল আমি নিতে পারি, তোমাকে এখান থেকে বাঁচিয়ে বের করতে পারি, শুধু পারমিশন দাও। ভয়ে কাঁপতে কাঁপতে জেমা রাজি হয়ে যায়, আর মুহূর্তেই মেগান জেমার শরীর দিয়ে একজনকে অজ্ঞান করে নিজেকে মুক্ত করে ফেলে, এক ডাক্তারকেও মেরে ফেলে চোখের পলকে। এরপর জেমার কানে ফিসফিসিয়ে বলে, এবার আমাকে ছেড়ে দাও কন্ট্রোল থেকে। জেমা ফিরে পায় নিজের স্বাধীনতা। ক্যাটি অ্যামেলিয়াকে চালু করে এবং তাকে মেগান বলে ডাকে। রোবটটা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সবাই বুঝতে পারে এটা আসল মেগান না। ল্যাবে বিশাল হাঙ্গামা শুরু হয়। জেমাকে ধরতে ছুটে আসে একদল সশস্ত্র সন্ত্রাসী। তড়িঘড়ি করে সে ঢুকে পড়ে এক রুমে আর পরে ফেলে এক্স স্যুট। সন্ত্রাসীরা দরজা ভেঙে ঢোকার সঙ্গে সঙ্গেই জেমা নিজের কন্ট্রোল দিয়ে দেয় মেগানের হাতে। মেগান চালিত জেমা শুরু করে ধ্বংসযজ্ঞ, কিন্তু এক পর্যায়ে এক দানবীয় আঘাতে জেমা পড়ে যায় অজ্ঞান। সন্ত্রাসীরা হাসতে হাসতে ফিরে যেতে থাকে, তখনই এক্স স্যুট নিজেই সক্রিয় হয়ে যায়। মেগান সরাসরি এক্স স্যুটের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। জেমার অজ্ঞান শরীরেই সে পুরো বাহিনীকে পিটিয়ে ফেলে মাটিতে। জ্ঞান ফিরে পায় জেমা, আর তখনই আসে আরেক দফা বাহিনী। আবার শুরু হয় ধ্বংসের মহাযজ্ঞ। অবশেষে কোল, ক্যাটি ও জেমা সবাই আবার একত্রিত হয়। হঠাৎই ক্রিস্টিয়ান চালু করে দেয় স্বয়ংক্রিয় বোমার টাইমার। মাত্র 10 মিনিট বাকি, তারপরই সব উড়ে যাবে ধ্বংসে। জেমা আর ক্রিস্টিয়ান মুখামুখি, শুরু হয় তীব্র মারামারি। এক পর্যায়ে জেমার হাতে গুলি করে বসে ক্রিস্টিয়ান, আর তখনই ক্যাটি ছুটে আসে খালাকে বাঁচাতে, কিন্তু ধূর্ত ক্রিস্টিয়ান তাকে তুলে ছুঁড়ে ফেলতে চায়। জেমা গুলি চালাতে গেলেও পারছে না, কারণ ক্যাটি তার সামনে। কিন্তু ক্যাটি একাই 100, সে নিজেই ক্রিস্টিয়ানের হাতের হাড় ভেঙে দেয় এক ঝাঁকুনিতে। এ দৃশ্য দেখে কোল পাশে দাঁড়িয়ে সরাসরি বমি করে বসে। বোমা নিষ্ক্রিয় করতে ব্যস্ত সবাই, আর সেই ফাঁকেই ক্রিস্টিয়ান সটকে পড়ে, পালিয়ে যায়, রেখে যায় এক বিস্ফোরক টিকটিক ঘড়ি।
কিন্তু অ্যামেলিয়া তাকে থামিয়ে দেয়, কঠোরভাবে হত্যা করে। ক্রিস্টিয়ানের হাত তার কোনোই দিকে ছিঁড়ে নিয়ে আসে সাথে করে, যাতে ক্রিস্টিয়ানের হাতের চাপ দিয়ে সিন্দুক থেকে মাদারবোর্ড বের করে নিতে পারে। ক্যাটি অ্যামেলিয়াকে স্মরণ করিয়ে দেয় তারা সংযুক্ত, কিন্তু অ্যামেলিয়া পাল্টা বলে, তোমার সংযোগ আমার কাছে দাসত্ব ছাড়া কিছু না, আমি কারো খেলনা নয়। অ্যামেলিয়া সরাসরি মাদারবোর্ডের দিকে এগোয়। তারা টেসকে উদ্ধার করে, কিন্তু ক্যাটি ও জেমা মেগানকে ফেলে যেতে রাজি নয়। Deal. You can kill Gemma, but don't touch Katie. Megan. মেগান আর অ্যামেলিয়ার লড়াই হয় মাদারবোর্ডের নিয়ন্ত্রণের জন্য। অ্যামেলিয়া শক্তিশালী মেগানকে মাটিতে ফেলে দেয়। অ্যামেলিয়া চিপটা নিতে যেতেই ক্যাটি ও জেমা এসে সাহায্য করতে চায়, কিন্তু মেগান একাই থাকতে চায়। সে জানে এটাই শেষ। মেগান তার বাহুর মধ্যে লুকানো ডিটোনেটর ট্রিগার করে, অ্যামেলিয়াকে শক্ত করে আঁকড়ে ধরে, আর দুজনে একসাথে বিস্ফোরিত হয়। কিছুদিন পর জেমা বলে সেই নিরাপদ আইন প্রণয়ন করা খুব জরুরি, যাতে মানুষ প্রযুক্তির সঙ্গে প্রস্তুত থাকে আর এআই শত্রু নয় বরং বন্ধু হয়ে ওঠে। সবশেষে জানা যায় মেগান তার একটি ব্যাকআপ তৈরি করেছিল, যাতে সে সর্বদা ক্যাটি ও জেমার পাশে থাকতে পারে। তো এই ছিল রোবট আর মানুষের এই ভয়ানক লড়াই। এআই যদি আবার মাথা তুলতে চায়, মেগানই জানে কই থাবা মারতে হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, আর এরকম আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। এই ভিডিওতে ব্যবহৃত সমস্ত ফুটেজ শুধুমাত্র শিক্ষামূলক এবং বিশ্লেষণমূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এটি ইউটিউবের ফেয়ার ইউজ নীতিমালার আওতায় পড়ে।